বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ জনসংখ্যার বারে ডুবজো, কিন্তু এই বোঝাটাকে শক্তিতে রূপান্তর করা খুব একটা দুরূহ কাজ নয়। একটু সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিকল্পনা এবং উদ্যোগ থাকলে সেটি করা সম্ভব, কিন্তু তার যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে এই ৪৩ বছরও। তারপরেও এই ৪৩ বছর ধরেই বহু মানুষ জীবিকার সন্ধানে, নিজের উন্নয়নের জন্যে, লেখাপড়া করবার জন্যে বিদেশে বিভুয়ে পাড়ি দিয়েছেন এবং সেখানে আবাসও গেড়েছেন অনেকে। এবং এ পর্যন্ত যা হিসেব, মোটামুটিভাবে কোটি খানেক মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন যারা বাংলাদেশের নাগরিক। এদের অনেকেই কোনো কোনো দেশে নাগরিক হয়েছেন, অনেকে কাজ করছেন, কোনো কোনো দেশে নাগরিক হবার সুযোগ নেই। এবং বৈধ অবৈধ মিলিয়ে এই কোটি খানেক মানুষের মধ্যে সিংহভাগ মানুষ আছেন মধ্যপ্রাচ্যে, যারা মোটামুটি শ্রমিক শ্রেণীর কাজ করেন এবং তাদের পাঠানো এবং সেই সঙ্গে অন্যান্য অভিবাসী বিভিন্ন দেশে যারা আছেন তাদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই মানুষ আরও বেশি পরিমাণে বিদেশ যেতে পারেন, আরও বেশি পরিমাণে উপার্জন দেশের জন্য করে আনতে পারেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। আমি যেটি শুরুতেই বললাম, সেই পরিকল্পনা, উদ্যোগ এবং ব্যবস্থাপনাটা থাকলে। যাই হোক, আলোচনার বিষয় সেটি নয়। এই যে কোটিখানিক মানুষ গেছেন আমি বলেছি, তার মধ্যে যারা অবৈধভাবে গেছেন তাদের অনেকের কাহিনী আমরা জানি তারা অনেক কষ্ট করে বিদেশে গেছেন, সমুদ্রপথে, স্থলপথে গেছেন। অনেকের করুণ কাহিনী, অনেককে জীবন দিতে হয়েছে, আমরা গণমাধ্যমে বিভিন্ন সূত্রে দেখতে পেয়েছি। এবং এই যে বিদেশ যারা যাচ্ছেন তারা মূলত প্রাইভেট সেক্টরের উদ্যোগী কিছু মানুষ তাদেরকে বিদেশে পাঠিয়েছেন। তবে সেখানেও তারাও অনেক ত্রুটি বিচ্যুতির আশ্রয় নিয়েছেন, অন্যায়ের আশ্রয় নিয়েছেন, যে কারণে এই জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের অধিকাংশকেই আদম ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা হতো এবং সেটি খুব একটা সম্মানজনক ছিল না তাদের জন্য। এবং অনেকে সেটি এই পরিচয়টি দিতেও লজ্জাবোধ করেছেন একটা সময়, কিন্তু সেখানেই থেমে নেই। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়েছে আজকে এই সময়টাতে যে এখন তাদের অনেককেই আখ্যায়িত করা হচ্ছে মানব পাচারকারী হিসেবে। বিশ্বজুড়ে মানব পাচার একটি বড় সমস্যা এবং সমস্যাটি বাংলাদেশের জন্য আরও বড় সমস্যা। এবং বাংলাদেশে এই মানব পাচারকারীদের সঙ্গে আন্তর্জাতিক একটি চক্র ইতিমধ্যে জড়িয়ে পড়েছে। দেশের অনেক প্রভাবশালী মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। এবং আমি একটু আগে যেমনটা বললাম যে সমুদ্র পথে বা স্থলপথে যাবার সময় যে করুণ কাহিনী শুনেছি, আমরা যখন এখন সংবাদ মাধ্যমে খবর পাই যে থাইল্যান্ডে বা মালয়েশিয়ার জঙ্গলে গণকবর আছে এবং সেই গণকবরে অধিকাংশ মানুষের মরদেহ হচ্ছে বাংলাদেশের। গা শিউরে উঠবে নিশ্চয়ই সবার, এবং যারা জানেন তাদের তো বটেই। এবং সমস্যাটা এত গভীর হয়েছে যে বিভিন্ন দেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকেও ইউরোপে প্রচুর মানুষ পাড়ি জমাচ্ছেন, লিবিয়া থেকে সমুদ্রপথে অনেকে পাড়ি জমাচ্ছেন এবং সেখানে ইউরোপীয় ইউনিয়ন এখন সামরিক ব্যবস্থা, নৌপথে সামরিক ব্যবস্থার আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এখন, ভুক্ত দেশগুলো এখন বিতর্কের মধ্যে লিপ্ত হয়েছে যে তারা কোটা করে নিবে কেন। এত অভিবাসীর ঢল সেটি সামলানো অনেকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। কোনো কোনো দেশ মনে করে একটি কোটা করে তারা এগুলো ভাগ করে নিতে পারে, আবার কেউ কেউ এর বিপক্ষে, ব্রিটেন সহ অনেক রাষ্ট্র আবার এর বিপক্ষে অবস্থান নিয়েছে। সো বিশ্বজুড়ে আজকে এই যে মানব পাচারের যে সমস্যা, যেটি আমরা গত কিছুদিন ধরে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দেখতে পাচ্ছি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন রাজনীতিক, গবেষক, সাংবাদিক, সম্পাদক ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি। ডানে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি, আপনাকে দিয়ে শুরু করছি যে বিশ্বজুড়েই মানব পাচার বাড়ছে এবং এই খবর এখন প্রতিদিনকার সংবাদ মাধ্যমে আছে, লিড নিউজ হিসেবে আছে এবং এটি এখন বৈশ্বিক একটি মানবিক সংকটে পরিণত হয়েছে। ইউএনএইচআরসির বলছে যে পৃথিবীর সব মহাদেশের সংকট এখন ভুগছে, যুদ্ধ, জাতিগত সংঘাত এবং দারিদ্র্যের কারণে এটি হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? বিশেষ করে আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবার সময়, প্রেক্ষাপটে আলোচনা করবার সময় বাংলাদেশের কারণটিও যদি আলোচনার মধ্যে নিয়ে আসেন। দেখুন, এই বিষয়টাকে আমার মনে হয় যে একটা খুব ব্রড স্পেকট্রামে দেখা দরকার। প্রথমত, আমরা স্থানিকভাবে আমাদের বাংলাদেশের সমস্যা বা লিবিয়ার সমস্যা, এইভাবে বিভিন্ন কিছু কিছু জায়গায় যেখানে খুব বেশি পরিমাণে আমরা দেখছি যে দরিদ্র ব্যক্তিরা অভিবাসী হিসেবে নিদারুণ কষ্ট স্বীকার করে ঝুঁকি নিয়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে এবং সেখানে নিদারুণ কষ্টের সম্মুখীন হচ্ছে। কি জন্যে?
যে তাদের রুটি রুজির সংস্থানের জন্য। তাতে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে আমরা আমাদের যে সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, যাদের সহায় সম্বল কম বা যাদের সামর্থ্য কম, তাদেরকে আমরা দেশের ভেতরে উপযুক্ত কাজ দিতে পারছি না। এবং তাদের জীবন এমন দুর্বিষহ হয়ে গেছে এই দেশের মধ্যে যে তারা জেনে শুনে এই ঝুঁকি তারা নিচ্ছে এবং নিয়ে তারা জানে কিন্তু যে আমি এটা বিশ্বাস করি না যে যারা যাচ্ছে তারা এখানে যে দুর্গম পথে তাদের যেতে হবে, সমুদ্র পথে যেতে হবে, বিপদে পড়তে পারে, অনেকের প্রাণহানি হতে পারে, এটা একেবারে জানে না। এটা মনে করা খুব কঠিন, কারণ এটা কোথায় ঘটছে? অল্প এলাকার মধ্যে ঘটছে এবং সেখানে প্রতিনিয়ত লোকরা গিয়ে নিগৃহীত হচ্ছে। খবরের কাগজে বেরোচ্ছে, টেলিভিশনে বেরোচ্ছে যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের কাছে টাকা আদায় করা হচ্ছে, জিম্মি করা হচ্ছে, তারপরেও লোক যাচ্ছে, দেদারসে লোক যাচ্ছে। এটা আমাদের সমাজ ব্যবস্থার, আমাদের রাষ্ট্র ব্যবস্থার চরম দৈন্য দশার একটা চিত্র, যে আমরা একদিকে কেন এমনটা হবে। কালকে আমি বিবিসিতে সিরীয় একজন ইউরোপের একটি দেশে গেছেন, তার ইন্টারভিউ শুনছিলাম। তিনি বলছেন যে তার সামনে অপশন দুটো, একটি হচ্ছে যুদ্ধ আর একটি হচ্ছে স্বপ্ন দেখা আর কি। তো প্রত্যাশা নিয়ে তিনি পাড়ি জমিয়েছেন, মনে করেছেন যে মরতে পারি, তার চাইতে আমার ওই স্বপ্নটা তো অন্তত থাকলো, কিন্তু যুদ্ধের মধ্যে থাকেন। বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশে তো সরকারের দাবি হচ্ছে বা অনেকেরই দাবি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, প্রবৃদ্ধি বাড়ছে, আমরা এখন বিদেশ মুখাপেক্ষী নেই, তাহলে মানুষ কেন জীবনের ঝুঁকি? আমি সেই জায়গাটাতে যেতে চাচ্ছিলাম যে আমি গতকালকেও আমাদের একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, উনি খুব সুন্দর করে বিস্তারিতভাবে বললেন যে কিভাবে প্রবৃদ্ধি বাড়ছে, কিভাবে আমরা জ্বালানি সংকট দূর করছি, কিভাবে আমরা এটা নানা রকম করে একটা অতি সুন্দর একটা চিত্র সামনে তুলে ধরলেন, যাতে মোহিত না হয়ে উপায় থাকে না। কিন্তু এটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমরা সমাজের দুটি প্রান্ত দুভাবে এগুচ্ছে। আমি যদি আজকে ঢাকা শহরের কিছু কিছু এলাকায় যাই, তাহলে আমার যে চিত্রটা আমি দেখি সেটা পৃথিবীর বিভিন্ন দেশে যখন গিয়েছি, যেখানে গিয়ে মোহিত হয়েছি তাদের সুন্দর বাড়ি ঘর অগ্রযাত্রা দেখে, সেটাই শুধু মনে করিয়ে দেয়। এটা তো বাংলাদেশ নয়। এই চিত্রটাই আমাদেরকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে। এই চিত্রটা কি? যে আপনি একটা অ্যাভারেজ চিত্র দেখাচ্ছেন। আমি তো প্রবৃদ্ধি ভিত্তিক উন্নয়নের এই যে আমাদের যে চিন্তাধারাটা, যেটা যে চলমান যে আমাদের চিন্তাধারাটা হয় যে প্রবৃদ্ধি হচ্ছে, হোয়াট ইজ প্রবৃদ্ধি? একজন লোক 1 টাকা আয় করছে, আরেকজন লোক 1000 টাকা আয় করছে, আপনি বললেন যে 500 টাকা আমরা দুজনে মিলে আয় করেছি, এটাই হচ্ছে প্রবৃদ্ধি। দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স ইন দ্য প্রেজেন্ট সার্কামস্টেন্সেস। আপনাকে দেখতে হবে সমাজে যাদের প্রয়োজন, তাদের প্রয়োজন আপনি মেটাতে পারছেন কিনা, তাদেরকে কর্মসংস্থান দিতে পারছেন কিনা, না হলে এই লোক ভেগে যাবে কেন? আপনি যার কথা বললেন সিরিয়ার, তিনি যুদ্ধের মধ্যে আছেন, অবশ্যই তাকে হয় যুদ্ধে যুক্ত হতে হবে অথবা বেঁচে থাকার জন্য কোথাও যেতে হবে, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। ওয়াই এ ইয়াং ম্যান ইন বাংলাদেশ, 16 বছর 17 বছর 20 বছর 22 বছর, যার যৌবন নিয়ে যাকে বাংলাদেশে থাকবে, আত্মীয় স্বজন ভাই ব্রাদার নেবে, সে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে, একটা ঘর সংসার করবে, সে কেন এই জঙ্গলে যাওয়ার জন্য যেখানে মৃত্যুর ঝুঁকি নিয়ে যাচ্ছে? তাহলে বুঝতে হবে যে আমাদের সমাজের নিচের অংশটাকে আমরা কতটা অবহেলা করছি, সেখানে তাদের কত কষ্ট, কত দৈন্য, কত দীনতা। আমরা একটা হিসাব দেখিয়ে দেই যে এত স্কুল কলেজ হচ্ছে, স্কুল কি? গ্রামের স্কুলে পাশ করে কোনো লাভ আছে? সেই পাশ কি করে তো সে কলেজে ভর্তি হতে পারে না। সে গ্রামের কলেজ থেকে পাশ করে সে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কোথাও যেতে পারে না, সে একটা বেকার তৈরি হয়। আমাদের এই সমাজের মূল বিষয়টার দিকে আমরা তাকাচ্ছি না, আমাদের রাজনীতি সেদিকে তাকাচ্ছে না। আমাদের রাজনীতি আমরা এমন জায়গায় নিয়ে এসেছি যে এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা শীর্ষে উঠব, শীর্ষে উঠে আমরা সমস্ত দেশটাকে, জাতিটাকে আমাদের মুঠোর মধ্যে রাখব এবং আমাদের ইচ্ছা মতো পরিচালিত করব। এছাড়া আজকে রাজনীতির কোনো লক্ষ্য নেই, আজকে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা নেই। আজকে আমার বামপন্থী রাজনৈতিক দলগুলো, যারা আমাদের ছাত্র জীবনে আমাদেরকে বলতো যে এ বেটারা পুঁজিবাদী, আমি ছাত্রলীগে ছিলাম, কাজে আমাদেরকে তারা গালাগালি করতো। আজ সেই সব বন্ধুদেরকে আমি দেখলে বলি যে তুমি এখন করছোটা কি? ঢাকা শহরের মাঝখানে খুব আলিশান বাড়িঘরের মধ্যে থাকে, আলিশান অবস্থায় থেকে 2-4 দিন প্রেস ক্লাবের সামনে
এই বিভিন্ন রকমের ইস্যু নিয়ে মানববন্ধন করে, এটা করে, আর টেলিভিশনে এসে কথা বলে। আজকে গ্রাম বাংলার জনগণকে সংগঠিত করার কোনো দল নেই। নামে কৃষক দল, কিন্তু কৃষকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নামে শ্রমিক দল, কিন্তু শ্রমিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নেতা আছে, শ্রমিক নেতা, সেই নেতারা, কৃষক নেতা, শ্রমিক নেতা, তারা দেশ চালাচ্ছে। আসছি আবার আপনার কাছে অ্যাম্বাসেডর শফিউল্লাহ, আপনি একটু বলবেন যে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে এখন বাংলাদেশিরা কাজ করছে এবং পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন কোথাও না কোথাও রাস্তায় চলবার সময় কোনো না কোনো বাংলাদেশের সঙ্গে দেখা হবে। কিন্তু সমস্যা যেটি হচ্ছে যে এদের প্রায় সবাই বিদেশে যেতে আসতে অবস্থান করতে কোনো না কোনোভাবে হয়রানির শিকার হচ্ছে। এর একটি অন্যতম সিম্বল মানে গ্রিন পাসপোর্টটা একটি বড় সমস্যা অনেক সময় হয়। আপনার কাছে এর কারণ কি মনে হয়? বাংলাদেশ তো নানা দিক থেকে উন্নতি করছে, বাংলাদেশের কোনো কোনো ক্ষেত্রে ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, কিন্তু এই সমস্যাটা কাটছে না কেন? সমস্যাটা সম্বন্ধে আপনার দুজনে কিছুটা আলোকপাত করেছেন, আমাদের যে সমাজের বর্তমান অবস্থা। তো আমি শুধু একজন অত্যন্ত মহৎ ব্যক্তির একটা কথা দিয়ে আমি কথা আরম্ভ করতে চাই। তিনি হলেন লি কুইও ইয়ং। সম্প্রতি উনি সিঙ্গাপুরের আধুনিক সিঙ্গাপুরের করেছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছেন। তো যখন ওনার মৃত্যু হয় তখন ওনার কোনো কোনো বক্তব্য পুনরাবৃত্তি করা হতো টেলিভিশনে। সেখানে উনি একটা কথা বলেছেন যে সিঙ্গাপুর এত উন্নতি কি করে করলো, আমাকে অনেকে জিজ্ঞাসা করে। অনেকে বলে যে আমি অত্যন্ত আয়রন হ্যান্ডেড ম্যান, আমি মানুষকে কথা বলতে দিই নেই, তারপরে আমার সম্বন্ধে অনেক অভিযোগ আছে। তবে আমি মনে করি যে দেশের উন্নতি হলো তিনটা জিনিস নির্ভর করে। সেটা হলো, এক নম্বর হলো গুড গভর্নেন্স, 2 নম্বর হলো রুল অফ ল, 3 নম্বর হলো অ্যান্টি কারাপশন। যে দেশে এই তিনটি প্রয়োগ আছে সে দেশ উন্নতি করবেই, সে উন্নতি করবেই। আমি এই তিনটা নীতিতে বিশ্বাস করি। আমি এই তিনটা নীতির প্রয়োগ করেছি, করাতেই আজ সিঙ্গাপুর অন্যতম একটা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন বাংলাদেশে যেটা বলে একটা গ্রিন পাসপোর্ট, একটা পাসপোর্ট পেতে যে এত কষ্ট, বা বিদেশে শ্রমিকদের এত কষ্ট কেন? তো এটা বা এই পাসপোর্ট দেখলেও বিভিন্ন জায়গায় সমস্যা হয়, যেতে আসার পথে ইমিগ্রেশনে ক্রস করার সময় নানা রকমের ঝামেলা অযথাই পোহাতে হয়। কারণ হলো যে আপনার যে পাসপোর্ট যে পেতে কষ্ট হচ্ছে, সে গুড গভর্নেন্সের অভাব। আপনি দেশের নাগরিক, আপনি যে আদার কন্ডিশন ফুলফিল করেন, আপনি পাসপোর্ট পাবেন না কেন? সেখানে আপনি ঘুষ দিতে হবে কেন? ল্যাক অফ অ্যান্টি কারাপশন, যে সোজা কথা বলে, কারাপশন সেখানে আছে। আপনি টাকা না দিলে আপনার পাসপোর্ট পাচ্ছেন না। তো এটা আমাদের হলো যে পরিস্থিতি দেশের, যে আমরা গুড গভর্নেন্স আমাদের দেশে নাই, এটা তার প্রতিফলন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আর যেটা বলে মানব পাচারের কথা যেটা বললেন, একসময় বলতো আদম ব্যাপারী, এখন বলে মানব পাচারকারী। তারপরে এর মধ্যে ওর পিছনে আছে একটা শক্তিশালী আপনার গডফাদার। না হলে যে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে 1 কোটির মতো বলেছেন, এবং এটা হয়তো অফিসিয়াল আর বেশি, আনঅফিসিয়াল আর বেশি হতে পারে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের অধিবাসী আছেন। মধ্যপ্রাচ্যের সময় এক সময় ছিল, এটা প্রায় টার্গেট ছিল। আমি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিন ছিলেন এবং সর্বাধিক বাংলাদেশি কর্মী কিন্তু এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যে আছেন। সেখানেও তারা বঞ্চনা, প্রতারণার শিকার হচ্ছে এবং সঙ্গে আছে দূতাবাসের চরম অসহযোগিতা। আপনি নিজে ছিলেন। ভালো কথা পয়েন্ট আউট করেছেন। দূতাবাসের কি ভূমিকাটা কি, আর বাংলাদেশের অবস্থাটা কি। আমার বলতে অনেক লজ্জা লাগে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে, অনেক সময় আমি যখন রাষ্ট্রদূত হওয়ার আগ পর্যন্ত তো নিজের গাড়ি নিজে চালিয়ে যেতাম, আর রাষ্ট্রদূত হওয়ার পর বাংলাদেশ ফ্ল্যাগ নিয়ে আমি ঘুরে বেড়াতাম। আমি যাচ্ছি অ্যাম্বাসাডর হিসাবে, বাংলাদেশের রাষ্ট্রদূত, তা ফ্ল্যাগ উঠছে গাড়িতে, রাস্তার পাশে দেখি আমার এক বাঙালি ভাই সে রাস্তা পরিষ্কার করছে। কোনো কোনো সময় আমি গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করতাম যে ভাই, আপনারা এই দেশে এই মরুভূমির মধ্যে এত কঠোর পরিশ্রম কেন করছেন? আপনার দেশে কোনো জমি জমা আপনার কাছে নাই? স্যার আছে, অল্প। আচ্ছা বেশ, তাহলে আপনি এটা ক্ষেত খামারে নিজের কাজ না করে আপনি এই লেখাপড়া করেছেন? হ্যাঁ, মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছি বা এই ধরনের। তো আপনি কেন এই কাজ করতে আসছেন? বলে স্যার, দেশে কৃষিকাজ করতে মান সম্মানে লাগে। মান সম্মানে লাগে, তো আপনি বিদেশে ঝাড়ু দিচ্ছি, এটা মান সম্মানের ব্যাপার? এটা কেউ দেখতে পাচ্ছে না, টাকা বেশি পাচ্ছি। তো এটা আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা আমি বলবো, কোনো লোক না খেয়ে নাই। আপনি বাংলাদেশের লোক বিনা
বস্ত্রে আপনি দেখবেন না, এগুলো একটা ভিজিবল জিনিস। খালি পায়ে কোন লোক দেখবেন না আপনি, যেটা আমাদের 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 যে অল্প বয়সে যেটা আমরা দেখতাম, গায়ে কাপড় নেয়, পায়ে খালি পায়ে হাঁটছে, কিন্তু আজকে দেখবেন গ্রামে গঞ্জে নাই, কোথাও নাই, যে দেখবেন না আপনি। আগে আমরা কাকে কাপড় দিলে খুশি হতে, এখন কাপড় দিয়ে নিজে কিনতে পারে। এবং যারা যাচ্ছে দেখবেন তারা একদম সর্বহারা শ্রেণী না, বাংলাদেশের সর্বহারা শ্রেণী, 10 লাখ টাকা খরচ করে 7-8 লাখ টাকা দিয়ে বাংলাদেশের সর্বহারা শ্রেণীর লোক বিদেশে যাইতে পারেই না, যাচ্ছে না। যাচ্ছে কারণ তার কিছু সম্পদ আছে, আর সে সম্পদটি বিক্রি করছে, অথবা শ্বশুর বাড়ি থেকে টাকা দিচ্ছে, অথবা সুদে ধার নিয়ে যাচ্ছে। এখন দেখেন এটা কিসের জন্য? সোনার হরিণ খোঁজার জন্য। সে সোনার হরিণ কিন্তু আমার দেশেই আছে। আমার দেশে কিভাবে আছে আপনি দেখেন, শায়েখ সিরাজের প্রোগ্রামটা আপনি দেখেন, দীর্ঘদিন থেকে শায়েখ সিরাজ সাহেব দেখাচ্ছেন ছোট যারা মানে ক্ষেত খামার করে তারা স্বাবলম্বী হচ্ছে, তারা আপনার বৃত্তশালী হয়েছে, বৃত্তহীন থেকে বৃত্তশালী হয়েছে। তো এখন যে বৃত্তশালী হবে তার সম্মান, কিন্তু কেন আমরা এটা করি না? ওই আমরা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি, আপনি বলছেন গ্রামে কলেজ থেকে পাশ করে ইউনিভার্সিটি ভর্তি হতে পারে না। আমি বলি যে কেন আমি ইউনিভার্সিটিতে আসবো? আমি সিঙ্গাপুরের ছিলাম, আমি অস্ট্রেলিয়াতে ছিলাম। ওরা স্কুলিং যেটা বলে, স্কুলিং শেষ হলে, যেটা ইন্টারমিডিয়েট স্কুলিং শেষ হয়, তখন তারা যার যার প্রফেশনাল লাইনে চলে যায়। সেই ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল কলেজ প্রচুর। শুধু 5% ছেলে মেয়ে ইউনিভার্সিটি যাবে যারা হায়ার ডিগ্রি নেবে, যারা প্রফেসর হবে, যারা আপনার 90% উপর যার মার্ক, তারা প্রফেসর হবে, রিসার্চ ওয়ার্ক করবে, হায়ার অ্যাডমিনিস্ট্রেশন যাবে, ওরা যাচ্ছে হায়ার এডুকেশনে। আর আমরা সবাই যাচ্ছি হায়ার এডুকেশন। এখানে কোনো এক্সপার্টিস নেই, কোনো রকম হাতের কাজ আমি জানি না, আমি কম্পিউটার চালাতে জানি না, আমি আপনার যোগবিয়োগ হিসাব আমি করতে জানি না, আমি একটা মানে রাস্তা যদি যাকে বলে প্লাম্বিং, আমি প্লাম্বিংয়ের কাজ আমি জানি না, আমি এয়ার কন্ডিশন ঠিক করতে আমি জানি না, আমি কোনো কারিগরি শিক্ষা আমার নাই। আমার আছে কি MA ডিগ্রি, BA ডিগ্রি, এসব ডিগ্রি আছে। সেই ডিগ্রি যার আছে তাকে আমিও তো এমপ্লয়মেন্ট দেবো না আমার অফিসে, তাই না? তো বিদেশে তাকে কেন, কিসের জন্য? তাদের গ্র্যাজুয়েশন দরকার নাই বিদেশে। তারা আমাকে আলাদা বলতো যে দেখো আমাদের জনসংখ্যা কম, প্রচুর কাজ, সুতরাং আমরা তোমাদের দেশ থেকে লোক নিয়ে আসি যে লোক আমার এই কাজ করতে পারবে। কিন্তু তাদের লেখা থেকে ড্রাইভার আমি যখন নিয়ে আসি, সে আমার গাড়ি স্টার্ট দিতে জানে না। যে বলে ইলেকট্রিশিয়ান, সে একটা প্লাগ পয়েন্ট ঠিক করতে পারে না। তো এদেরকে আমি কেন এমপ্লয়মেন্ট দেবো? তখন করে কি, ওই রাস্তায় নামিয়ে দেয়, রাস্তা পরিষ্কার করো। তো এই হলো আমাদের অবস্থা। যা বললেন আপনারা প্রথমবারই যে শিক্ষার কি ব্যবস্থা আছে, আমাদের কারিগরি শিক্ষা কটা আছে, এই যে হাতে কাজ শিখানো। আমি তোমার প্রতিটি ডিস্ট্রিক্টে যদি আপনার স্কুল, কলেজ ইউনিভার্সিটি না করে যদি আমি ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করি, দ্যাট উইল গ্রেট সার্ভিস টু দিস নেশন। ডক্টর কুরেশি, গত বছর জাতিসংঘ দূতাবাসের কথা বলছেন আপনি, দেখেন আপনি বাংলাদেশের যে কোনো, আমি বইটা নিয়ে আসলে ভালো হতো, যে কোনো দূতাবাসে 5 জনের বেশি অফিসার নাই, এবং অফিসারের কাজ ভাগ করা আছে, লেবার অ্যাটাশি আছে, কমার্শিয়াল অ্যাটাশি আছে, পলিটিক্যাল অফিসার আছে। এখন 5 জন অফিসার, আপনার 2 লক্ষ মানুষ বিদেশে, আপনি কি করবেন বলেন? 2 লক্ষের ভিতরে 1 লক্ষের প্রবলেম আছেই, কারো গলা কাটা পাসপোর্ট, বা যে পাসপোর্টের যে প্রফেসর নিয়ে গেছে প্রফেসর জানে না, আপনি কিভাবে হেল্প করবেন বলেন? না, সেটি যেমন একটা চিত্র, এটি একটি চিত্র, আরেকটি চিত্র তো আছে, সেই 5 জনের আবার সবাই সিনসিয়ারলি কাজ করেন কিনা নাকি, আমি সেটাই বলছি। যে একদিন আপনি যেমন দেশে আছেন, আপনার সকল সহকর্মী তো দেশে নেই, অনেকে তো নিজের সন্তানের ভবিষ্যৎ গড়বার জন্য নানা কিছু, সেগুলোতেই খুবই আগ্রহী, পরের জীবন কিভাবে সাজাবেন সেটি নিয়ে ব্যস্ত থাকেন, ব্যস্ত থাকেন, এবং এরপরে নেক্সট পোস্টিং কোথায় যাবে এটা নিয়ে ব্যস্ত থাকেন। এটা তো আছেই। এর মধ্যে দেখেন যে এটার সংখ্যা এবং সামর্থ্য সমস্যা, এটা ব্যাপক। এবং যেখানে আমরা আজকে পুরো বাংলাদেশের লোক এখানে আছি, হাজার হাজার পুলিশ আছে, সব কিছু আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তারপরে কি করে লোকদের টেকনাফ দিয়ে আপনার এই সমুদ্রে চলে যাচ্ছে? আমি কেন থামাতে পারছি না কেন? আমি যদি এটা রোধ করতে পারি তাহলে তো সমস্যা অধিকার হয় না। জি, আরো শুনবো আপনার কাছে। ডক্টর কুরেশি, যে গত বছরে জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনের বার্ষিক প্রতিবেদন থেকে বলছে যে সমুদ্রপথে বাংলাদেশ মিয়ানমার হয়ে 1 বছরের ব্যবধানে মানব পাচার বেড়েছে 61 ভাগ।
প্রধানত মালয়েশিয়ার উদ্দেশ্যে পাচার হচ্ছে এইসব মানুষ, অন্যান্য দেশে তো যাচ্ছে। আমি থাইল্যান্ডের কথা বললাম, সেখানেও গণকবরে প্রচুর বাংলাদেশি পাওয়া যাচ্ছে। এবং এই যে মিয়ানমারের যে রোহিঙ্গারা, যাদের অনেকেই বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন, তারাও একটি বড় সমস্যা বলে অনেকে মনে করেন, যে তারা এখানে এসে পাসপোর্ট করছেন, বাংলাদেশি পাসপোর্ট, সেগুলো নিয়ে বাইরে যাচ্ছেন, নানান পথে যাচ্ছেন। ইভেন মধ্যপ্রাচ্যে অনেকে গিয়ে নানা ধরনের সমস্যা তৈরি করছেন, যেটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু কার্যত আসলে তারা বাংলাদেশি নন, তারা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা, এখানে গিয়ে নানা ধরনের দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন। তো সব মিলিয়ে এই বিষয়টা আপনি একটু অ্যাড্রেস করেন। আমাদের অ্যাম্বাসেডর শফি সাহেব যে দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে তুলে ধরেছেন, ইট ইজ ওকে, এবং আমি তার সঙ্গে কোনোভাবেই দ্বিমত প্রকাশ করব না। তবে আমি একটা জায়গায় বলবো যে বাংলাদেশের মানুষ যারা বিদেশে যাচ্ছে, তারা টাকা পয়সা খরচ করে যায় বটে, তারা মোটেই ধনী লোক না, নিঃস্ব সর্বহারা লোক। এক অর্থে শেষ জমিটুকু বিক্রি করে, ঋণ করে, উনি যেটি বোঝাতে চাইছেন যে আপনি যেই নিঃস্ব সরবরাহ বলছেন, তার চাইতেও হতদরিদ্র মানুষ বাংলাদেশের প্রচুর আছে, যারা আসলে চেষ্টা করে না, যার কিছুটা জমি আছে সে হয়তো বিক্রি করে যাচ্ছে। এত হতদরিদ্র যে ওই কাজটাও করতে পারে না। আমার প্রধান বক্তব্য হচ্ছে, আমাদের দেশে যদি সুশাসন থাকতো, আমাদের দেশে যদি ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ বেটার থাকতো, আমরা খালি ওয়েলথের পেছনে ধাওয়া না করে ডিস্ট্রিবিউশনের দিকটা দৃষ্টি দিতাম, তাহলে এই সমস্যা এতটা একিউট কখনোই হতে পারে না। সেকেন্ড, যেটা আপনি বলছেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি মনে করি যে মূল যে সমস্যাটা এখন আসছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর দিয়ে যে লোকগুলো থাইল্যান্ড হয়ে আপনার মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া এদিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি এরা আরেকটা ক্যাটাগরি। আমাদের প্রতিদিন কিন্তু ট্রলার বা যে লোকগুলো আপনার ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে যাচ্ছেন টাকা পয়সা খরচা করে, জমি বিক্রি করে, দে আর এ ডিফারেন্ট ক্লাস। সেখানেও অনেক প্রবলেম আছে, যেটা উনি আলোচনা করেছেন, কিন্তু এটা একটা ডিফারেন্ট, সম্পূর্ণ ভিন্ন। যে এটার কেন্দ্রটাই হচ্ছে মিয়ানমার, রোহিঙ্গা। আমরা রোহিঙ্গা ইস্যুটাকে নেগলেক্ট করেছি। আমরা রোহিঙ্গাদেরকে প্রথম দিকে দেশের ভিতরেও কিছু লোক এটাকে ওয়েলকাম করেছে, তারপরে যে এমন একটা জায়গায় এসছে যে এটার যে ডিপ্লোম্যাটিক সলিউশন, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে বলে তো মনেই হয় না। মাঝে মাঝে আপনার জাতিসংঘের পক্ষ থেকে লোকজন এসে কিছু কথা বলে, দেখা করে, কিছু হিউম্যান রাইটস অর্গানাইজেশন কথা বলে, বাট এটা যে একটা ইস্যু, এটা যে একটা বিশাল ইস্যু, এটা যে আমাদের দেশের পুরা ওই অঞ্চলটাকে গ্রাস করছে। এবং আজকে আমি কাগজে পড়ছিলাম যে সিরাজগঞ্জের 5,000 লোক সিরাজগঞ্জ থেকে এই ধরনের করে তারা এই নৌপথে তারা গেছে, এবং এরা অল আর ইন ট্রাবল। সিরাজগঞ্জ কোথায়? সিরাজগঞ্জ, তারা ওই কক্সবাজার পথে তারা ওদিকে চলে গেছে। এবং প্রশাসনিক ব্যর্থতা কি চরম রূপ নিয়েছে। অভিযোগ আছে যে বৃহত্তর চট্টগ্রামের কতিপয় সংসদ সদস্য গডফাদার, অস্ত্র, মাদক এবং মানব পাচারের সবকিছুর সঙ্গে যুক্ত। এটা তো আমাদের দুর্ভাগ্য এবং আমাদের এটাই ভাগ্য। এখন আমার কথা হচ্ছে যে সরকারকে রোহিঙ্গা সমস্যাটা সমাধানের জন্য দৃষ্টি দিতে হবে। মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেখুন, 1990 সাল পর্যন্ত উনি ডিপ্লোম্যাট, হি নোজ ইট মাচ বেটার দেন মি, যে ভারতের সঙ্গে মিয়ানমারের কার্যত যুদ্ধাবস্থা ছিল, শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল। কিন্তু বাংলাদেশের সঙ্গে আপনি দেখেন যে 74 সালে যখন আমাদের বঙ্গবন্ধু মিয়ানমারের সঙ্গে ওই যে জলসীমার চুক্তি করলেন, তারা বাংলাদেশ যেভাবে বলেছে সেভাবে স্বাক্ষর দিয়েছে, এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমরা সেটাতে সাড়া দেই নাই, কারণ আমাদের আঞ্চলিক রাজনৈতিক প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন। এবং আমি বলবো যে আজকে দেখেন, বাংলাদেশ, মিয়ানমার, ভারত একটা ত্রিদেশীয় একটা বৈঠক হয়েছে, আন্দোলন হচ্ছে। বাংলাদেশ কেন দিল্লির মাধ্যমে মিয়ানমারে যাবে? দিল্লির মাধ্যমে রেঙ্গুন কেন যাব? বাংলাদেশ, মিয়ানমার আমার প্রধান প্রতিবেশী। আমার একটা নিবন্ধ ছিল, আমি লিখেছিলাম যে মিয়ানমার শুড বি আওয়ার ফার্স্ট ফ্রেন্ড এই সেন্সে যে ভারতের সঙ্গে আমার সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক কখনো ফ্রেন্ডশিপের হবে না, এটা নেইবারিং সম্পর্ক হবে। ফ্রেন্ডশিপ হয় ইকুয়ালে, ফ্রেন্ডশিপ আনইকুয়ালে হয় না, কখনোই হবে না, পৃথিবীতে কোথাও হয়নি। মিয়ানমারের সঙ্গে আমার একটা ইকুয়াল ফুটিংয়ে ফ্রেন্ডশিপ হওয়া সম্ভব, কারণ মিয়ানমারের সঙ্গে আমার কোনো মৌলিক সংঘাত নাই, এক্সেপ্ট
যে ওই বর্ডারে কিছু লোকজন যারা আছে এদেরকে নিয়ে। দিস প্রবলেম মাস্ট বি রিজলভড, এবং এই প্রবলেমটা আপনার বাংলাদেশের ওই পুরো অঞ্চলটাকে ছেয়ে ফেলেছে। এবং দেখবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগুলো যারা আজকে এই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিচ্ছে, তারা এই রোহিঙ্গাদের প্রক্রিয়ার মধ্য দিয়েই ঝাঁপটা শুরু হয়েছে, এবং সেটা আজকে একটা বিশাল জনস্রোতে পরিণত হয়েছে। এবং আমি বলবো আমাদের বর্তমান সরকারকে যে অনুগ্রহ করে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য সর্বশক্তি আমাদের দেওয়া দরকার। অ্যাট দি সেম টাইম রোহিঙ্গা ইস্যুটাকে এইভাবে ফেলে রেখে যে এটা আপসে আপ একসময় সমাধান হবে, নো, এটা আমাদেরকে ভিসিয়েট করছে, আমাদের পুরো অঞ্চলকে ভিসিয়েট করে এখন সারা দেশে 20 গ্রাম থেকে লোকজন গিয়ে রোহিঙ্গাদের নৌকার মধ্যে উঠতেছে। কিভাবে উঠতেছে এটা একটা, এবং এই সেটি যেমন আছে, কিন্তু এর সঙ্গে যে সংসদ সদস্য বা গডফাদার যারা বলছি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এদের যে সম্পৃক্তি, সেটা তো সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা তো সেটা আছে। আমি ওটাতে যেতে চাই না, কারণ প্রতিদিনই বক্তৃতা শুনছি যে দেশ উন্নত হচ্ছে, সবকিছু উন্নত হচ্ছে, আইন শৃঙ্খলা উন্নত হচ্ছে। আমি এই ডিবেটে যেতে চাই না। যারা আছেন তারা চিন্তা করবেন, গডফাদার আছে এবং আমাদের কর্তা ব্যক্তিরা, শক্তিমান ব্যক্তিরাই যে এর পেছনে আছে, এটা তো বিতর্ক করার কিছু নেই। কিন্তু এটা ওই যে উনি বারবার বলেছেন যে সুশাসন, যেটা গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স থাকলে তো এটা হতে পারে না। সেখানে তো আমরা আমাদের যে ব্যর্থতার এটা নিয়ে আলোচনার কোনো জায়গা নেই। আমি শুধু একটা বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রোহিঙ্গা সমস্যাটাকে আমার মনে হয় নেগলেক্ট করা হয়েছে। এখানে 2 লাখ 2.5 লাখ লোক বলছে, আবার কিছু ছড়িয়ে ছিটিয়ে আরো কয়েক লাখ লোক, 4-5 লাখ লোক। আমরা যদি এটা মিয়ানমার সরকারের সঙ্গে অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বলা দরকার যে হোয়াট দে ওয়ান্ট টু ডু উইথ দেম। এই লোকগুলো ওইখানকার নাগরিক ছিল, নাগরিকত্ব যাদের যাদের থাকার তাদেরকে দিতে হবে, দেওয়া উচিত। আর যাদেরকে দেবে না তাদেরকে তাড়িয়ে দেবে। আমার দেশের লোক যদি অন্য দেশে অন্যায়ভাবে গিয়ে থাকে, তাকে রাখার জন্য আমি কেন সেখানে অনুরোধ করব? এবং তাদেরকে স্ট্রং হ্যান্ডেড ডিল করতে হবে। তারা কি কারণে আরেক দেশে গিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করবে? আজকে দেখুন এই যে লোকগুলো যারা বাইরে গেছে, আমরা দুভাবে দেখছি। একটা, তাদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছি, ইটস ওকে, সিম্প্যাথি, তারা কষ্ট পাচ্ছে, এটা পাচ্ছে, বাট হোয়াই দে হ্যাভ ডান ইট? তারা বাংলাদেশের ভাবমূর্তি যে পরিমাণ নষ্ট করেছে, সেটা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আপনি পূরণ করতে পারবেন না। যারা এই ক্ষতি হচ্ছে, যে কি লোক, বাংলাদেশ এত খারাপ দেশ যে সেখান থেকে লোক নৌকায় করে ভেগে চলে যাচ্ছে এবং তারা গণকবরের মধ্যে চলে যাচ্ছে। এই লোকগুলোর জন্য আপনার শাস্তির ব্যবস্থা হতে হবে, যে যদি ফিরে আসে হি শুড বি ইন প্রিজন, হি শুড নট বি টেকেন নরমালি, যে তুমি কষ্ট পাইছো, আসো তোমাকে খাওয়াবো না, তুমি গেলা কেন? তুমি শুধু নিজে যাচ্ছ না। আমি তো এখানে অনেক লোক কাজ করছে, তো কয়জন লোক? তোমরা কয়জন লোক? তোমরা 10,000, 20,000, 30,000, 1 লাখ লোক, আর আমরা এখানে 15-16 কোটি লোক কষ্ট করছি। আপনার কাছে আবার অ্যাম্বাসেডর শফিউল্লাহ নতুন একটি প্রসঙ্গ রেজ করলেন যে এদের আসলে শাস্তি দেওয়া উচিত। কিন্তু আবার আরো একটি প্রশ্ন, যে সাগর পথে না, আকাশ পথেও কিন্তু এখন মানব পাচার বেড়েছে, এবং এর সঙ্গে এই যে সরকারি কর্মকর্তারাও জড়িত, যাদের দায়িত্ব হচ্ছে এগুলো রোধ করা। কোরাই সাহেব অনেক কথা বলেছেন, এর মধ্যে উনি বাংলাদেশ মিয়ানমার যে সম্পর্কের কথা বলেছেন এবং বাংলাদেশের অত্যন্ত খারাপ অবস্থা। এটা পরবর্তী ডিবেট, আমি লম্বা ব্যাপার, এটা আপ টু ডেট নলেজ থাকতে হবে এই ব্যাপারে। তো আমি এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, শুধু এটাই বলবো যে এটা বায়োলেটারাল ইস্যু না। রোহিঙ্গাটা হলো আইদার ইন্টারনাল ইস্যু বার্মা অর ইট ইস ইন্টারন্যাশনাল ইস্যু। সেটা অ্যাড্রেস নানাভাবে হচ্ছে, ওআইসি থেকে আরম্ভ করে, কারণ এটা মুসলিম হিসাবে ওআইসি সংস্থা। সেখানে শুধু আমাদের দেশে রোহিঙ্গারা আসেনি, আমাদের দেশে আসছে, থাইল্যান্ডে গেছে, মালয়েশিয়া গেছে, ইন্দোনেশিয়া গেছে, সব দেশে গেছে। এবং আমি ওদেরকে জর্ডানে পেয়েছি, যখন আমি বাংলাদেশ রিপার্টিট করছিলাম বাঙালিদেরকে 1990 সনে ইরাক এবং কুয়েত যুদ্ধের সময়। আমি তখন রোহিঙ্গা পেয়েছি, ওদেরকে আমি কি করব? বাংলাদেশে পাঠাবো? বাংলাদেশ পরিচয়, তারা ঢুকেছে জর্ডানে, ওদের বাংলাদেশে আসতে চায়। আমি বলছি নো, রোহিঙ্গা ইউ কান্ট গো টু বাংলাদেশ। জর্ডান বলে ওরা কোথায় যাবে? আমি বলছি আই ডু নট নো, দে আর নট বাংলাদেশি, আই ক্যান রিপার্টিট দেম টু মাই ওন কান্ট্রি। সুতরাং এটা ভিন্ন ইস্যু, এটা ওআইসির ইস্যু, এটা মুসলিম এটা আপনি আপনার বক্তব্য রাখেন, আমার কোনো আপত্তি নাই। আমি বলছি রিয়েলিটি যেটা, ইট ইজ আইদার ইন্টারনাল ইস্যু বিকজ দে হ্যাভ বিন ডিক্লেয়ার্ড স্টেটলেস বাই বার্মা। দে আর মুসলিম, দে ডোন্ট বিলং টু বার্মা, দিট ইজ দে সেইং দে আর স্টেটলেস। ওরা পৃথিবীর বিভিন্ন দেশে যাবে, আশ্রয় খোঁজে, বিকজ দে আর স্টেটলেস।
যুদ্ধের সময় যারা বললেন সিরিয়া থেকে পালিয়ে যাচ্ছে, কেন? যুদ্ধ। এখানে তো স্টেটলেস, ওদের থাকার তার অধিকার নাই, ওদের ডিনাই করছে ওদের অধিকার 1983 সালে। সুতরাং দে উইল গো এনিওয়্যার ফর শেল্টার। কিন্তু বাংলাদেশের লোকে যাওয়ার কি কারণ আছে আমাকে সেটা বলেন আপনি। বাংলাদেশের লোক কেন যাবে? সেই প্রশ্ন উনিও তুলেছেন। হ্যাঁ, সেই প্রসঙ্গে আমি বলছি, আমি আগেও বলছি, আমি আবার বলতে চাই, প্রসঙ্গটা সম্পূর্ণ ভিন্ন। আমার গ্রামের থেকে 10 জন লোক বিদেশে গেছে বা 50 জন বিদেশে গেছে, একজনের বাড়িতে বিল্ডিং উঠেছে, আরেকজন কিছু উঠে নাই। এই যে একটা বিল্ডিং উঠেছে, এটা দেখে কিন্তু সারা গ্রামের উঠে যায়। ও লোক তো খুব খারাপ অবস্থা ছিল, তার ছেলে বিদেশে গেছে, তার এখন জমা জমি হয়েছে, তার বাড়ি বিল্ডিং উঠেছে, আগে একটা সনের গছ ছিল, আমার ছেলেকে আমি পাঠিয়ে দেবো। আমি এটাও জানি স্কুল থেকে ছেলেদেরকে উঠিয়ে নিয়ে মা বিদেশে পাঠাবার জন্য চেষ্টা করে জমি জমা বিক্রি করে। আর আপনি এটাও বলেছেন যে গ্রামে কলেজ, ইউনিভার্সিটি, ঢাকা শহরে 100টা ইউনিভার্সিটি হয়ে গেছে, প্রাইভেট ইউনিভার্সিটি। কেন এই ইউনিভার্সিটিগুলো কি দরকার 100 ইউনিভার্সিটি বাংলাদেশে একটা শহরে? Why don't you put them to technological studies? এবং তার ফলাফল কি? অনেক কর্পোরেট হাউস আছে এখন ইউনিভার্সিটির তালিকা করেছে যে এইসব ইউনিভার্সিটির ছাত্ররা আসলে এদেরকে প্রথমেই। আমি সেটাই বলছি, আপনি দেখেন কেন আমি পারমিশন দেবো 100 ইউনিভার্সিটি করার জন্য? আমরা 100টা টেকনিক্যাল স্কুল দরকার। কোয়ালিটি এনশিওর করতে পারলে দিতে কোনো সমস্যা নেই, সেটিও তো আমি দেখি যে আপনার যে শ্রীলঙ্কা এবং আপনার ফিলিপিন্স, নো লেবার ফ্রম দিস কান্ট্রি, ইন্ডিয়া লেবার পাঠায় না এখন, টেকনিক্যাল মিড লেভেল মেয়েদেরকে পাঠাচ্ছি আমরা কি হিসাবে? নার্স হিসাবে। আমরা বাংলাদেশি, আমি বলছি অন্যান্য ফিলিপিনোরা বা ইয়েরা হেলথ টেকনিশিয়ান হিসাবে, সেলস গার্ল হিসাবে, সার্ভিস সেক্টরে। তো হোয়াই আই সেন্ড মাই ডটার, মাই ওয়াইফ, মাই সিস্টার অ্যাজ এ ডোমেস্টিক সার্ভেন্ট অফ অ্যানাদার কান্ট্রি? ডোমেস্টিক সার্ভেন্টের এটা ডেফিনিশনটা ভেরি ডিফিকাল্ট। না, ভেরি ডিফিকাল্ট না। আই নো ভেরি ক্লিয়ারলি হোয়াট ইজ ডোমেস্টিক সার্ভেন্ট। বলতে চাই না আর কি, না, আমি সেটাই বলছি, আই নো ইট ভেরি ক্লিয়ারলি, আই হ্যান্ডেল দিস থিং। সুতরাং পয়েন্ট হলো যে আপনি এটাকে, এক নম্বর হলো এটা হলো আপনার লং টার্ম প্রোগ্রাম। আমার অনুষ্ঠানে প্রচুর মধ্যপ্রাচ্য থেকে প্রচুর দর্শক চিঠি লিখেন যে যখনই মেয়েদের পাঠানোর কথা হয় যে এটি বন্ধ করার ব্যবস্থা করেন, এটি খুবই খারাপ। ইভেন এখনো আমি আজকে নিউজে যেটা আমি শুনলাম, এত হাজার পাঠাবে বিভিন্ন দেশে, আমি শেষ করি, এবং 100 ম্যান পাওয়ার এজেন্টকে বলা হয়েছে লোক রিক্রুট করো। তার মানেটা কি? যেখানে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, সেখানে তারা 100 এজেন্ট গ্রামে গ্রামে খুঁজবে কারা যাবে ডোমেস্টিক। তার মানে কি? নোবডি ইন্টারেস্টেড টু গো, এবং এলিউরমেন্ট করে ওদের আনতে হবে বিদেশে পাঠাবার জন্য। সুতরাং এগুলা আপনাকে একটু ভালো দেখতে হবে। আর যেটা বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা দেখলাম কক্সবাজারের টেকনাফে 2 জন লোকের 3 জন লোকের আপনার বন্দুক যুদ্ধে মারা গেছে, তারা মানব পাচারকারী বলে শনাক্ত হয়েছে, বন্দুক যুদ্ধে ওরা মারা গেছে। তো এখন দেখেন কি কারণে? এটি গডফাদার রক্ষা করার জন্য। কারণ বিএসএফ যখন একটা বাঙালিকে গুলি করে মারে গরু পাচারকারী বা পাচারকারী হিসাবে, আমরা প্রটেস্ট করি এবং আমরা বলি তোমরা বুলেট ইউজ না করে রাবার বুলেট ইউজ করো, উন্ডেড করো, তাকে ধরো, অ্যারেস্ট করো, বিচার অধীন নাও। তাহলে আমি কেন এই যে আবার হাজার হাজার মানুষ গণখবরে পাওয়া গেছে, সে মানব পাচারকারীকে আমি আইনের সামনে হাজির না করে তার পিছনে গডফাদার কারা আছে কথিত বন্দুক এটা করে কথিত বন্দুক যুদ্ধে হত্যা হলো, কি কারণ থাকতে পারে এটা? আমি একটা কথা বলি, যেখানে এটা আপনি টাচ করেছেন আগে, আমি এখনো বলবো, এখনো সময় আছে। আমি লিবিয়াতে ছিলাম, 2000 কিলোমিটার হলো আপনার কোস্ট লাইন, 2000 কিলোমিটার থেকে 8 ঘন্টা আপনার ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে চলে যেতে পারে। তখন ইটালি ছিল ডেস্টিনেশন। ইটালি অনেকগুলো আইল্যান্ড আছে, এটা ম্যাপে নাই, কিন্তু ওরা ওখানে গিয়ে হাজির হয়, তারপর আপনার ইউরোপে চলে যায়। ইটালি যখন ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করে তখন সারা ইউরোপের এটা ছড়াই পড়ে, এবং সারা ইউরোপের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এটা এখন আফ্রিকান ইমিগ্রেন্টস। সো ইদানিংকালে হাই লেভেলে তারা ঠিক করেছে কোস্টগার্ডকে তারা অত্যন্ত ইম্পর্টেন্স দিয়েছে এবং ইটালিকে সাহায্য করেছে কোস্টাল দিয়ে, আপনার ভেহিকেল দিয়ে, বিভিন্ন দিয়ে। তো তেমনিভাবে বাংলাদেশে কিন্তু সে করা উচিত। বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড মিলিয়ে আমাদের যৌথ এটা করতে হবে। আর যেটা আমি অনেক আগ থেকে বলে আসছি যে আমাদের কোস্টগার্ড কার আন্ডারে? হোম মিনিস্টার আন্ডারে। কেন?
শুড বি আন্ডার নেভি, ই শুড বি আন্ডার নেভি, এবং কোস্টগার্ডের স্ট্রেংথেন করতে হবে এবং ওখানে টাকা খরচ করতে হবে। হাজার হাজার মানে দরকার কয়েক হাজার কোস্টগার্ড আমাদের ট্রেনিং দিতে হবে এবং তার উপযুক্ত ভেহিকেল দিতে হবে, জাহাজ দিতে হবে, এবং দেশটি রিপোর্ট টু নেভি। কারণ যেইটা পড়বে আপনার হোম মিনিস্টার আন্ডারে, যখন আপনারা ধরা পড়বে দিবে কার কাছে? হোম মিনিস্টার আন্ডারে। তাহলে এটা ওখানে শেষ। দে শুড বি আন্ডার নেভি, এবং নেভির সুপারভিশনে তারা কাজ করবে, এবং তারা যখন এই ধরনের লোক ধরবে তখন তার নেভির কাছে হ্যান্ড ওভার করবে, নেভি তাদের প্রসেসে তার সিভিল গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবে। এছাড়া মানব পাচার রোধ এইভাবে হতে থাকবে। ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি, না, এই যে কোস্টগার্ড নেভি এক্সপান্ড করব আমরা কিসের জন্য? যে এই যে লোকগুলো গিয়ে ওখানে গণকবরে শুয়ে যাচ্ছে তাদের জন্য। আমরা আমাদের যদি কোস্টগার্ডকে নেভিকে দিয়ে আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করি, হাউ লজিক্যাল ইট ইজ, হোয়াই শুড উই ডু ইট? আমরা মূল জায়গাতে যেতে হবে যাতে এই লোকগুলো ওখানে না যায়। দ্যাট ইজ লং টার্ম প্রসেস, শর্ট টার্ম প্রসেস। লং টার্মে তো আমাদের অবশ্যই দ্যাট ইজ ট্রু যে আমাদের কোস্টাল বেল্টের অন্য আরো অনেক প্রয়োজন রয়েছে, যে জন্য এত নেভি অ্যান্ড কোস্টগার্ড শুড ওয়ার্ক টুগেদার, ইকুইপ টুগেদার। না, দ্যাট সেখানে কোনো বিতর্কের অবকাশ নেই। কিন্তু এইখানে আমি বলবো যে বিকজ এই বিষয়টা নিয়ে আমি কিছু চিন্তা ভাবনা করেছি, কয়েক বছর ধরেই করছি। দি মেইন প্রবলেমটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা কারা? রোহিঙ্গারা হচ্ছে এক ধরনের বাংলাদেশের এই অঞ্চলের জনগণ দীর্ঘ 200-300 বছর থেকে বা পরবর্তীতে আবার ইভেন 10 বছর আগেও যারা বিভিন্ন লিঙ্কে ওই পাশে গেছে। এটা সারা পৃথিবীতে এটা হতেই থাকবে। বাংলাদেশে বহু লোক বাইরের আছে, বাংলাদেশে রাখাইনরা আছে, তারাও সেইভাবে এখানে এসছে। আমরা তো তাদেরকে বের করে দিচ্ছি না। ওয়াই মিয়ানমার শুড ডু দ্যাট? মিয়ানমারকে এটাতে আমরা কেন বলবো এটা ইন্টারন্যাশনাল ইস্যু? কেন এটা আরবদের ইস্যু হবে? আমারও দায়িত্ব আছে এখানে, কারণ এই লোকগুলোর ফোর ফাদার্স দে ওয়ার ফ্রম দিস এরিয়া, এটাতে আমি কোনো ডাউট করি না। তাদের ভাষা, তাদের পোশাক, তাদের আশাক, এবং চিটাগাংয়ের কোন কোন অঞ্চলের লোক রোহিঙ্গা এলাকায় গেছে এবং গত শতাধিক বছর বা 2 শতাধিক বছরে তারা সেখানে এই জনগোষ্ঠীটা সৃষ্টি হয়েছে, এটার ইতিহাসটা আমরা একটু দেখলেই আমরা বুঝতে পারবো যে উই হ্যাভ আওয়ার রেসপন্সিবিলিটি। যেমন আজকে যদি আমি রাখাইনদেরকে বের করে দিতে বলি, যে রাখাইনরা তো বেসিক্যালি রাখাইন রাজ্যের লোক, তারা আমার এখানে থাকছে, তারা পার্লামেন্টের মেম্বার হতে আমরা তাদেরকে দিয়েছি, এবং তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আছে এবং তাদেরকে আমরা কোনো রকমের ডিস্টার্ব করি নাই। এই যে রোহিঙ্গাদের নিয়ে যে এত দাঙ্গা হাঙ্গামা হয়েছে, আমাদের রাখাইনরা বিন্দুমাত্র সমস্যার সম্মুখীন হয় নাই। এটা আমাদের সমাজের একটা যে সহনশীলতা বা অ্যাকসেপ্টেন্স টু দিস পিপল সেটা প্রমাণ করে। বাট দ্যাট ওয়াজ নট দেয়ার ইন দি আদার সাইড। সেটার সিঙ্গেল ডাইমেনশন না, সেটা অনেক মাল্টি ডাইমেনশনাল। যে বাংলাদেশ এই রাস্তা দিয়ে আমাদের এশিয়ান হাইওয়ে যাওয়ার জন্য আমরা বারবার দাবি করেছি, দ্যাট হ্যাজ বিন ডিনাইড। এবং বাংলাদেশ যাতে এই দিক দিয়ে সাউথ ইস্ট এশিয়াতে যেতে না পারে সেই জন্য দেয়ার আর ইন্টারন্যাশনাল মুভস, সিরিয়াস মুভস, যে বাংলাদেশকে এই দিক দিয়ে যেতে দেওয়া হবে না, বাংলাদেশকে ঘুরে যেতে হবে আপনার শিলং হয়ে সমস্ত এরিয়া ঘুরে 600 মাইল ঘুরে তারপরে এশিয়ান হাইওয়ের বেনিফিট নিতে হবে। সো ইটস এ ভেরি কমপ্লিকেটেড ইস্যু, এবং এটা আমাদের বহুমাত্রিক, এটা ভূ রাজনৈতিক, ভৌগোলিক, কূটনৈতিক বিভিন্ন দিকে এই পয়েন্টটা যে টেকনাফ পয়েন্ট, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর বাংলাদেশ। এবং বাংলাদেশের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পর্কের জন্য এই জায়গায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা, স্বাভাবিক জীবনযাত্রা রক্ষা করা, ব্যবসা বাণিজ্য নাই। আমরা অনেকেই জানি না যে বার্মার সঙ্গে কোনো এলসি হয় না। বার্মার সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে। এলসি করলে আপনাকে সিঙ্গাপুর ঘুরে যেতে হবে এবং সবকিছু হুন্ডির সঙ্গে। আমরা সেখানে বর্ডার ট্রেডের মতো করে টেকনাফে ট্রেড হয়, সেই ট্রেড দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ। Why one of our nearest neighbor will be like that? It's a total failure from our side যে আমরা এটা অ্যাড্রেস করতে পারিনি বা আমরা চেষ্টা করিনি বা যেভাবেই হোক এটা হয়নি। এটা হওয়া উচিত। এটা হলেই রোহিঙ্গা সমস্যার একটা সমাধান হবে। যারা ওখানে গেছে বাংলাদেশ থেকে গিয়ে 2-4-10 বছর আগে গেছে তাদেরকে ওরা বের করে দিক, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দেম। আর যারা নয় তাদেরকে বার্মাকে অ্যাকসেপ্ট করতে হবে। উই হ্যাভ টু গো সিরিয়াসলি ফর দ্যাট। এটা আমরা আরবদের উপরে ছাড়বো কেন? মাই নেইবার্স, মাই পিপুল দেয়ার, ওরা তারা রিলেটেড পিপুল।
আমি তাদের দায়িত্ব নেব না কেন? আমি এখানে মানব পাচার নিয়ে একাধিক প্রতিবেদন সম্প্রতি চেপেছে টাইম, সাময়িক এবং গার্ডিয়ান, এবং এই প্রতিবেদনগুলো বলছে যে থাইল্যান্ডের চিংড়ি এবং সি ফুড শিল্পের সঙ্গে যুক্ত আছে প্রায় 6 লাখ শ্রমিক, এবং তাদের মধ্যে 3 লাখই কৃতদাস হয়ে কাজ করছে, যাদের বেশিরভাগ আবার বাংলাদেশ, এবং যাদেরকে মালয়েশিয়া নেওয়ার কথা বলে বিক্রি করে দেওয়া হয়েছে। না, এটা তো কাগজে আসছে, এবং আজকে তো সেটাও তো বাংলাদেশ সরকারকে আমরা দেখব না যে সেখানে আমাদের এই লোকগুলো যদি গিয়ে থাকে কৃতদাস, আমরা এটা খবরও রাখি না, আমাদেরকে কাগজ পড়ে টাইমস পড়ে জানতে হচ্ছে। হোয়াই? আমার সেখানে আমার এমবেসি নাই, আমার সেখানে লোকজন নাই, আমার সরকার নাই, আমি কেন টাইমস পড়ে এটা জানবো যে আমার লোক ওখানে 3 লক্ষ লোক, তার বেশিরভাগ লোক বাংলাদেশি, কৃতদাস হিসেবে কাজ করছে, এবং রিপোর্ট বেরোচ্ছে যে তাদেরকে যখন তারা কোনো গোলমাল হচ্ছে তাদেরকে হত্যা করছে এবং গণকবর হয়ে যাচ্ছে। তা আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই যে কাগজে আজকে আমি এটা নিয়ে কিছু যা খবরগুলো পড়ে দেখলাম যে এখানে যে বাংলাদেশের পাচারকারী যারা, তাদের ভূমিকাই মুখ্য। থাইল্যান্ড অ্যাট্রাক্ট করে নিয়ে যাচ্ছে না, মালয়েশিয়া অ্যাট্রাক্ট করে নিয়ে যাচ্ছে না, বাংলাদেশের কিছু লোক, অন্য যারা বাইরের যুক্ত তারা হচ্ছে যাওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। হ্যাঁ না, বাংলাদেশের কিছু লোক তারা গ্রামে গঞ্জে ছড়িয়ে, সারা দেশে ছড়িয়ে, তারা দালালের মাধ্যমে, আধা দালাল আবার সিকি দালাল, এর মাধ্যমে একটা বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। এটা একটা ব্যবসা, ইট হ্যাজ বিকাম এন ইন্ডাস্ট্রি। তাদের ওদেরকে বলে যে তুমি কোন রকমের 20 লাখ টাকা জোগাড় করে দাও না, 20,000 টাকা জোগাড় করে দাও, তোমার জীবন এই হবে, সেই হবে, এটা হবে, সেটা হবে। তখন ওই যে অনেক কিশোর, অনেক যুবক, তারা মনে করে যে এখানে কি অনিশ্চয়তা, যেটা আপনি বললেন স্বাভাবিক, যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনই যে সেই শিক্ষার কোনো অ্যাকচুয়ালি বাস্তব প্রয়োগ নাই। তখন সে বলে কোন রকমের 20,000 টাকা জোগাড় করে প্রথম ভর্তি হয় ওই তালিকায়, তারপর চুপি চুপি থাকে, ওর সঙ্গে গোপনে কথা বলে, গোপনে যোগাযোগ করে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি যেগুলো কাগজে আসছে। তারপরে তাকে একদিন বলছে চলো তোমার একটা ইতে উঠাই দেবো, 7 দিন কষ্ট করবা, তারপর তোমার সামনে ওই যে সোনার হরিণ চলে আসবে। 7 দিনের কথা বলে নেয়, তারপরে এই লোকটা এলিউড হয়ে যায়। কারা করছে? সব বাংলাদেশের লোক, আমার দেশের লোক, আমার দেশের, যেটা আপনি গডফাদার বলেন, আপনার ওই লোকাল পলিটিক্যাল লিডার বলেন, যাই বলেন, তো সব বাংলাদেশের লোক, এবং আমরাই এটা করছি। সেই জায়গায় আমাদের সরকারের ব্যর্থতা অত্যন্ত দৃশ্যমান, এবং সরকার কেন এটা বন্ধ করতে পারবে না, কেন এটা বন্ধ হবে না, কেন এটা প্রপারলি রিপোর্টেড হবে না, কেন লোকাল থানা যাবে না? আমাদের 500-600-র মতো থানা রেখেছি। বাংলাদেশ কিন্তু একদিক থেকে ভাগ্যবান যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সমস্ত দেশকে ছড়িয়ে আছে, কোথাও অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে নাই, কোথাও একটা ইউনিয়ন পরিষদের বাইরে কোনো দেশ নাই, কোনো অঞ্চল নাই। সেইখানে কিভাবে একটা লোক দিনের পর দিন একটা ফুসলাইয়া একটা ছেলেকে নিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, তাকে ধরতে পারছি না। আমরা কয়টা লোককে শাস্তি দিয়েছে? আপনি কাগজে খবর দেখেন, কয়টা লোক এই কাজের জন্য শাস্তি পেয়েছে? ওই যে একটু আগে বললেন যে বন্দুক যুদ্ধে 2টা মারা গেছে, কিন্তু বাকিরা বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইটস এ বিজনেস, ইটস এ ইন্ডাস্ট্রি। উনি কিন্তু অন্য প্রশ্ন তুলেছেন যে মারা গেল সেটিকে ওই বড় বড় রুই কাতলাদের রক্ষা করবার জন্য কিনা। হতে পারে যে রুই কাতলারা কোনোদিনই মারা যাবে না, আমাদের রুই কাতলা তাদেরকে রক্ষা করবার জন্য, মানে মারা না যাক, অন্তত তাদের না ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, তাদেরকে হয়তো আদালতে দৌড়াতে হতে পারে, খবর বেরিয়ে যাবে, ও মরে গেলে কে তাকে পাঠিয়েছে, কে মূল লোকটা, সেটা ধরা পড়বে, সেজন্য ওটা মারা যেতে পারে। আবার আপনার কাছে অ্যাম্বাসেডর শফিল, আমরা শেষের দিকে 2 মিনিট সময় আপনার জন্য। অনেকে বিশেষজ্ঞ বলছেন যে সার্ক এবং আসিয়ানভুক্ত দেশগুলো একযোগে কাজ করলে সমস্যার সমাধান পাওয়া যেতে পারে, না হলে অবস্থার কোনো উন্নতি হবে। আমি পুরোপুরি একমত। এখানে পুরো সার্ক, পুরো আসিয়ানের প্রয়োজন নাই, এখানে অ্যাফেক্টেড কান্ট্রি, যেটা এসে বলছেন যে মেইন সোর্স অফ বাংলাদেশ, এখান থেকে নেক্সট স্টেবল থাইল্যান্ড, তারপর নেক্সট স্টেবল জঙ্গল, তারপর নেক্সট মালয়েশিয়া, মিয়ানমারের খালি জড়িত একটা অংশ, মিয়ানমার রোহিঙ্গা যারা এই দেশে আসছে বা যারা তারা। সো এখানে একটা সংস্থা গড়ে এই ঠেকাবার জন্য, সেটা হলো বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই কয়েকটা কান্ট্রি মিলিয়ে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন করেছে যে এই শুধু ইলিগেল ইমিগ্রেন্ট ঠেকাবার জন্য তারা কঠোর ব্যবস্থা তারা নিয়েছে। এখানে অল আর এফেক্টেড কান্ট্রি, কিন্তু কোনো না কোনো এফেক্ট হচ্ছে কিন্তু এই কান্ট্রিতে। সেজন্য এই কান্ট্রিগুলোর মধ্যে একটা জোট গঠন করতে হবে, ওয়ান এজেন্ডা অনলি, দ্যাট ইজ অন্য এজেন্ডা তো হবে না, কারণ প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে। একটা এজেন্ডা হবে, ইলিগেল ইমিগ্রেন্ট কেউ চায় না, নোবডি ওয়ান্ট দিস থিং এক্সেপ্ট দি
যে কসাই যারা মানুষ হত্যা করে টাকা পায় এরা, আর ওদের সাথে যারা অ্যাসোসিয়েটেড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যারা আছে, রুই কাতলা যারা, এছাড়া আর কেউ এটা চায় না। সুতরাং এই কয়েকটা কান্ট্রি মিলিয়ে একটা জোট গঠন করতে হবে এই ইস্যুটাকে ঠেকাবার জন্য। সেখানে পরস্পরের তথ্য আদান প্রদান করতে হবে, এক অন্যের কোস্টগার্ডকে, নেভিকে স্ট্রেংথেন করতে হবে, তখন গিয়ে আপনি এটা করতে পারবেন। আর মিডিয়া সম্বন্ধে আমি একটা কথা বলি, মিডিয়া সম্বন্ধে বাংলাদেশের নানা বক্তব্য আসছে, খারাপ ভালো, কিন্তু মিডিয়ার রোলটা বাংলাদেশে অনেক ব্যাপারে ইজ সো হেল্পফুল। আপনি তো ডেইলি স্টারে যে একটা সিরিজ বের করেছে, ইনভেস্টিগেটিং রিপোর্টিং করেছে, এখানে তো আর তেমন কিছু বাকি নেই। যেভাবে তারা এটাকে তুলে ধরেছে মানুষের সামনে, এখন শুধু একমাত্র কাজ ল এনফোর্সমেন্ট এজেন্সি এটাকে হ্যান্ডেল করা। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে আমি যে তিনটা কথা বললাম, গুড গভর্নেন্স, রুল অফ ল, অ্যান্টি কারাপশন, সুতরাং আমরা এই তিনটে আওতার বাইরে আমরা চলে গেছি। সুতরাং এটাকে ঠেকাতে গেলে একমাত্র এই তিনটা দিয়ে ফলো করতে হবে, আর একটা জোট গঠন করতে হবে, তাহলে গিয়ে আমরা আমাদের মানুষকে রক্ষা করতে পারবো, সুনাম দেশে রক্ষা করতে পারবো। বাংলাদেশের সুনাম বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, কিন্তু এই ধস নেমে গেছে এইসব ক্ষেত্রে, এটা আমরা করতে পারবো। আর শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি বলবো যে মানে আমি কীভাবে বুঝাবো আমি ঠিক বুঝতে পারছি না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে অনলি 5% স্টুডেন্ট গোজ টু দ্য ইউনিভার্সিটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর অন্য উন্নত দেশে কাজ করেছি, অনুন্নত দেশে আমি কাজ করেছি, কিন্তু আমি দুর্ভাগ্য এখানে অনলি বিকজ অফ পলিটিক্যাল রিজন আমরা ইউনিভার্সিটির পারমিশন দিচ্ছি, কলেজের পারমিশন দিচ্ছি, গ্রামে গঞ্জে যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, কোনো শিক্ষক নাই, কিচ্ছু নাই, আর যে শিক্ষা আমরা দিচ্ছি এই শিক্ষা কোনো বাস্তব জীবনে কোনো কাজে লাগছে না। আপনি যে তিনটা ক্রাইটেরিয়ান যে বললেন, গুড গভর্নেন্স, রুল অফ ল, অ্যান্টি কারাপশন, এই তিনটা হলে তো এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। সব দেশ, শুধু এক দেশ না, আমাদের দেশের কথাই বলবো। যে কাজে এটা অনেক বড়, এটা তো আমাদের প্রত্যাশা এবং স্বপ্ন, এটা ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় যে আমরা যেটা বলছি যে এটা তো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে আপনার, আমি আরো সরি, কোস্টাল গার্ড, আমাদের নিজস্ব কোস্টাল গার্ডকে আমাদের ইমপ্রুভ করতে হবে এবং রিসোর্স দিতে হবে এবং এটাকে নেভির আন্ডার দিতে হবে, তাহলে কিন্তু আমরা রোধ করতে পারবো না। এখন যে আমাদের এডুকেশনের মধ্যে যে প্রশ্নটা এনেছেন, এটা সুন্দর প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন বটে, যে আসলে আমাদের ইউনিভার্সিটিগুলো যেগুলো হচ্ছে সেগুলো তো ইউনিভার্সিটি না, বিজনেস হাউস। দিস ইজ ওয়ান। সো এটা বড় আলোচনায় আমি যাব না। মানে কোনো কোচিং সেন্টারের চেয়ে তো খারাপ, দু চারটা কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কোচিং সেন্টারের চেয়ে তো খারাপ। এটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার দরকার নেই, বাট আমরা এখনো আরো নতুন নাকি আসছে কয়েকটা, তো সেটা একটা দিক। আর সেকেন্ড হচ্ছে যে আমি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা বলেছি তার অর্থ এই নয় যে আমি বলতে চেয়েছি যে গ্রামে গ্রামে বিশ্ববিদ্যালয় করে ওদেরকে বিশ্ববিদ্যালয়, নো, এডুকেশন যেটুকু আমি দেব সেটুকু দিয়ে সে যেন কর্মসংস্থান করতে পারে। এবং আমরা অবশ্যই আমাদের উচিত যে হায়ার এডুকেশন শুড গো ফর অনলি দোজ মেরিটোরিয়াস পিপল, যারা আবার এটাকে ফিডব্যাক করতে পারবে, সমাজকে কিছু আবার দিতে পারে। এখন সব লোক একটা ডিগ্রির জন্য, শুধু ডিগ্রি কেনার জন্য আমরা ইউনিভার্সিটি বানাবো, ছেলেদেরকে বিশ্ববিদ্যালয়ে যাবো, টাকা 12 লক্ষ টাকা দিলে আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, 10 লক্ষ দিলে, নো, দিস ইজ নট দি রাইট ওয়ে। নাও কামিং ব্যাক টু দিস ইস্যু, এই ইস্যুতে আমি বলবো যে এটা রিজলভ করা সম্ভব এবং সেই রিজলিউশনের মধ্যে বাংলাদেশ মিয়ানমার রিলেশন মাস্ট বি ইমপ্রুভ, মাস্ট বি, এর কোনো অল্টারনেটিভ নাই। মিয়ানমার ইজ দি অনলি লিওয়ে ফর বাংলাদেশ, দ্যাট লিওয়ে শুড বি নর্মাল। আমি বলবো না যে একেবারে বন্ধু হয়ে গলায় গলায় করবো, অনেক সমস্যা আছে। লেট আস মেক ইট নর্মাল রিলেশন। সেটার জন্য সরকারের দিক থেকে আমার বিচারে, উনি অ্যাম্বাসেডর সাহেবের নিজস্ব বিচার নিশ্চয়ই আছে, আমার বিচারে বাংলাদেশ সরকার গত 30 বছরে কোনো এডুকুয়েট স্টেপ নেয় না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ এবং ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, মানব পাচার শব্দটি শুনলেই অন্যরকম একটা অনুভূতি হয়। মানব যখন পাচারের উপযোগী হয়ে ওঠে, সে তখন মানব থাকে কিনা বা মানবের মর্যাদা তার মধ্যে থাকে কিনা, বা যারা তাকে পাচার করছেন তাদের মধ্যে সেই মর্যাদা বোধটা আছে কিনা, সেটি নিয়ে সংশয়ের যথেষ্ট অবকাশ রয়েছে। এবং এটি ঘৃণিত অপরাধ, যারা যাচ্ছেন তাদেরও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। কাজেই এই বিষয়টি নিয়ে আরও সচেতনতামূলক কার্যক্রম
পরিচালনা করতে হবে, সরকারকে করতে হবে, গণমাধ্যমকে করতে হবে, বিভিন্ন স্তর থেকে করা উচিত। সরকারের কেবলমাত্র ওই ফোনের মেসেজ পাঠালেই হবে না, অবৈধভাবে গেলে টাকা পাবে, অবৈধভাবে গেলে যান যাবে, বৈধভাবে গেলে টাকা পাবে, এই মেসেজই যথেষ্ট নয়। যেটি করতে হবে এই প্রক্রিয়াটি রোধ করবার জন্য আমার দুই অতিথি একমত যে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যার সঙ্গে জড়িয়ে আছেন আমাদের নীতি নির্ধারক থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারে নিম্ন স্তরের সদস্য পর্যন্ত। কাজে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। এটি আঞ্চলিকভাবে এই সমস্যার সঙ্গে যে দেশগুলো জড়িয়ে আছে, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, এই দেশগুলোর মধ্যে এটি যৌথভাবে কিছু কার্যক্রম গ্রহণ করতে হবে এবং যুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই সঙ্গে নিরাপত্তামূলক কিছু ব্যবস্থা গ্রহণের কথা ওনারা পরামর্শ দিয়েছেন। শিক্ষার প্রসঙ্গ আলোচনার মধ্যে এসেছে যে শিক্ষা আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটিকে আসলে আমূল বদলাতে হবে এবং যে শিক্ষা আমরা গ্রহণ করছি সেটি আসলে আমাদের কতজনের জীবনে কি কাজে আসছে এটি বড় বিবেচনার বিষয়। এবং সব মিলিয়ে এই মানব পাচার ইস্যুটিকে দ্রুত রোধ করবার পদক্ষেপ গ্রহণ করতে হবে, কারণ এটির সঙ্গে দেশের ভাবমূর্তির প্রশ্ন ইতিমধ্যেই জড়িয়ে গেছে এবং সেই ভাবমূর্তিটি এটি নেতিবাচক ভাবমূর্তি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।